চলছে, শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে সব ধরনের খবর জানাবো। প্রতিদিনকার মতো চেষ্টা করব খবরটা খুব বড় না করে ছোট করে বলতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। এলিট ফোর্স, র্যাব এবং এর শীর্ষ কর্মকর্তাদের উপরে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারকে তলব করে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পাশাপাশি ওয়াশিংটনের অবস্থানকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, কোনো অভিযোগ উঠলে সংস্থা প্রধানকে নিষেধাজ্ঞা দেয়া যুক্তরাষ্ট্রের নতুন ঢং। ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বললেন, এ ধরনের নিষেধাজ্ঞা তথ্য নির্ভর নয়। মন্ত্রী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে কিনা তা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে। এগুলো খুবই দুঃখজনক এবং এগুলো হয়তো লোক দেখানো একটা অপচেষ্টা। কারণ সব দেশেই কিছু লোক নিখোঁজ হয়। আমেরিকাতে বললাম 6 লক্ষ লোক নিখোঁজ হয় এবং অনেক লোকের মৃতদেহ পরে পাওয়া যায়, হাজার হাজার লোকের মৃতদেহ পাওয়া যায়। এদিকে র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে এখন সরকারিভাবে কিছু পাওয়া যায়নি। বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করা যাবে না, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সন্ত্রাসীরা যখন বন্দুক তাক করে তখন আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালালে সেটা বৈধ। আমাদের সিস্টেম কিন্তু খুব সুন্দর সিস্টেম, কাজে এই সিস্টেমে কেউ ইচ্ছা করে ক্রস ফায়ার কিংবা ইচ্ছা করে কেউ মানে গুলি করতে পারেন না। এবং যারা এই সমস্ত ঘটনার পিছনে আপনার সবগুলি যথাযথ কারণ ছিল বলেই প্রতীয়মান হয়েছে আমাদের বিগত দিনে। কাজেই সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করেন তখন আমাদের নিরাপত্তা বাহিনী জীবন রক্ষার্থে মানে হয়তো অনেক সময় গুলি করে থাকেন, সেটা তার জন্য বৈধ ছিল। র্যাব মানবাধিকার লুণ্ঠন করে না, বরং মানবাধিকার রক্ষা করে। যুক্তরাষ্ট্র যেই অভিযোগ করেছে তা ভিত্তিহীন বলে দাবি করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এমন দাবি করে বলেছেন, বিভিন্ন অভিযানের কারণে দেশের মানুষের আস্থা অর্জন করেছে র্যাব। এলিট ফোর্সের সাফল্যের কারণে জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ সফলতা পাচ্ছে। এখন পর্যন্ত অভিযানের সময় র্যাবের 1000 সদস্যের অঙ্গহানি এবং 28 জন নিহত হয়েছেন। র্যাবের এই অভিযানের প্রেক্ষিতে আজকে সুন্দরবন দস্যুমুক্ত সুন্দরবন হয়েছে। আমরা আজকে দস্যুমুক্ত সুন্দরবন দিবসের 3য় বছর পূর্তিও আমরা কিছুদিন আগে পালন করেছি। সো আমরা বলবো আজকে যে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমরা মনে করি সেটা ভিত্তিহীন। এদিকে র্যাবের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনার সভায় বলেছেন, মানবাধিকার নিয়ে বিএনপি এতদিন যেই অভিযোগ করে আসছিল তা নিষেধাজ্ঞা সত্যতা প্রমাণিত হলো। এখন সরকার কি ব্যবস্থা নেয় সেটাই দেখার অপেক্ষায় বিএনপি। আর খালেদা জিয়ার চিকিৎসার ইস্যুতে মির্জা ফখরুল বললেন, মিথ্যা মামলা দিয়ে দলীয় চেয়ারপারসনকে কারাগারে আটকে রেখেছে সরকার, চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমি এটাকে মনে করি অবশ্যম্ভাবী পরিণতি। এটাই তাদের পরিণতি, এই জন্যে যে এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে, তাদেরকে এইভাবেই তাদের পরিণতি এইভাবেই। এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করছে করে মানুষকে হত্যা করছে। সরকার অনৈতিক স্বার্থে ব্যবহার করায় 7 কর্মকর্তা সহ র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করল বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলের কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করে বলেছেন, দেশের এলিট ফোর্সের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য লজ্জাজনক। এতে করে বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে এমন ঘোষণায় দেশবাসী ব্যথিত বলে মন্তব্য তার। এক ব্যক্তির ইশারায় বাংলাদেশে সরকার চলে, কি প্রশাসনে, কি আইন শৃঙ্খলা বাহিনীতে, কি বিচার বিভাগে, এটা প্রমাণিত। বাংলাদেশের একটি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কোনো কটূক্তি করা বা কোনো রকমের নিষেধাজ্ঞা প্রকারান্তরে এটা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ঘৃণা
এবং ক্ষোভের প্রকাশ। বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করে সরকারের উপর দায় চাপানোর অপচেষ্টায় মেতেছে বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করে বললেন যে চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যা নিয়ে আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়েছিল বিএনপি, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনের অপহরণ এবং হত্যার সাথে জড়িত ছিল। বিএনপি নেতারা আজকাল গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছে, সরকারের উপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছে। চট্টগ্রামে বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিল পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিন অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত। ক্ষমতায় টিকে থাকতে সরকার খালেদা জিয়াকে বাধা মনে করে, এজন্যই আইনের দোহাই দিয়ে খালেদা জিয়ার বিদেশি চিকিৎসায় বাধা দিচ্ছে, এমনটি জানিয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে কথা তিনি বলেছেন এবং একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আইনের নামে প্রতিহিংসা বাস্তবায়নের লক্ষ্যে খালেদা জিয়াকে বিদেশি চিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে। আইনের কোনো ধারায় আটকানো যাবে না। আটকানোর একমাত্র বৃক্ষই হচ্ছে, বটবৃক্ষই হচ্ছে, পাষাণ পাথরই হচ্ছে প্রধানমন্ত্রী, অন্য কেউ নয়। নির্বিঘ্নে তিনি বিদেশে চলে গেলেন, যদিও তার বিরুদ্ধে মামলা হয়েছে। আপনি যেতে দিয়েছেন, আপনারা যেতে দিয়েছেন, কিন্তু কানাডা একটি সভ্য দেশ, তারা তাকে ঢুকতে দেয় না। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তি সভ্য সমাজ মেনে নেবে না, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে রাজধানী টেকাটুলিতে বিএনপি নেতা আলালের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে মন্ত্রী জানিয়েছেন, বিএনপি নেতা আলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি অপরাজনীতি করে দেশকে ধ্বংস করে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। জানান, যারা স্বাধীনতা বিরোধীদের দোসর তারা কখনো রাজনীতিক হতে পারে না। দেশরত্ন শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, অধ্যত্বপূর্ণ কটূক্তি করেছেন, যা কোনোভাবেই কারো কাছে কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আজকে যে অধ্যত্বপূর্ণ আচরণ করেছে তার প্রতিবাদে এই কর্মসূচি, আমি সেজন্যই এর সঙ্গে একাত্মতা জানাতে এসেছি এবং আমিও আশা করি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, তাদের সংস্পর্শে যারা ছিল তাদের সবারই নমুনা পরীক্ষা করা হচ্ছে। দুপুরে রাজধানীর শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধনকালে এ তথ্য জানিয়েছেন জাহিদ মালিক। এ সময় ওমিক্রন ঠেকাতে সরকার সব প্রস্তুতি নিয়েছে জানিয়ে তিনি বললেন, সম্প্রতি জিম্বাবুয়ে থেকে যেসব নারী ক্রিকেটার এসেছেন তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। যথারীতি নিয়মে আমরা সেই টিমকে আমরা হোটেলে তাদেরকে কোয়ারেন্টাইনে রেখেছি। রাখার পরে আমরা প্রায় টেস্ট করেছি 4-5টা। টেস্ট করার পরে দেখা গেল 2 জনের গায়ে ওমিক্রন এই ভাইরাসটি পাওয়া গেল। তাদেরকে আমরা ওখানে পুরো টিমকেই এখন কোয়ারেন্টাইনে আছে এবং তারা ভালো আছে, তাদের তেমন কোনো সমস্যা নাই। এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে করোনার ভ্যাকসিনের 2টি ডোজ যথেষ্ট নয়, প্রয়োজন বুস্টার ডোজের। গবেষণার পরে এমন তথ্য জানালেন ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্রিটিশ স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার গবেষণায় বলা হয়েছে, ওমিক্রনের প্রকোপ রোধে মানবদেহের 3য় ডোজ প্রায় 75% সুরক্ষা দেয়। আর এদিকে ইউরোপের দেশগুলিতে ওমিক্রনের প্রকোপ বাড়ায় কড়াকড়ি অব্যাহত আছে। দুই ডোজ টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের উপর যেভাবে কাজ করছে সেভাবে ওমিক্রনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে না, কিন্তু যখনই আমরা 3য় ডোজ প্রয়োগ করলাম দেখলাম যে এটি রোগীকে প্রায় 75% পর্যন্ত সুরক্ষা দিচ্ছে। তাই আমরা মনে করছি এখনই এটা খুবই জরুরি যে সব জায়গায় বুস্টার ডোজ বাধ্যতামূলক করা। ভারতে এবার 3 বছরের এক শিশুর শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। নিয়ে দেশটিতে করোনার নতুন ভ্যারিয়েন্টে 32 জন আক্রান্ত শনাক্তের খবর মিলল। কর্তৃপক্ষ জানালো, মহারাষ্ট্রের আক্রান্ত শিশুটির নিবাস মহারাষ্ট্রে এবং ভারতে চলতি মাসে বিদেশ থেকে আসা 93 যাত্রীর শরীরেও
করোনা শনাক্ত হয়েছে, যাদের মধ্যে 83 জনের ওমিক্রনের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে এসেছেন। আর মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত ওই দেশটিতে 3,46 লাখের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। বিতর্কের মুখে মন্ত্রিত্ব হারানো ডাক্তার মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি। টরন্টোর পিয়ারসন্স বিমানবন্দরে তাকে আটকে দেয় কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি। জানা গেছে, কোভিড সংক্রান্ত কাগজপত্রের জটিলতায় তাকে দেশটিতে ঢোকার অনুমতি দেওয়া হয়নি, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। সূত্র জানিয়েছে, মুরাদ হাসানকে দুবাইতে ফেরত পাঠানো হয়েছে। রাজধানীর বাংলা মোটর মোড় আর.কে টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দুপুর 12:15টার দিকে লাগা ওই আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন দল। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানালো, ভবনের 7ম তলায় এই আগুনের সূত্রপাত। দ্রুত আগুনের খবর ছড়িয়ে পড়ায় ভবনটিতে সবাই উপস্থিত যারা ছিল তারা সবাই উপস্থিত নেমে আসে নিচে এবং এরপরেই ঘটনায় 3 জনের হাতে ও পায়ে সামান্য পুড়ে যাওয়ার ক্ষত ছিল বলে জানান তারা। এর খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নেভানোর কাজও শুরু করে। বেলা 2টার দিকে আগুন পুরোপুরি নেভানো সক্ষম হয় বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ঠিক 12টার সময় আমি দেখতে পাই হালকা ধোঁয়া উঠতেছে, সাথে সাথে দৌড়ে যাই এবং এখানকার যে মির সিরামিক্স আছে ওনাদের একজনকে ডেকে বলি মেন সুইচ অফ করেন, উপরে ধোঁয়া দেখা যাচ্ছে। আর সাথে সাথে আমাদের কন্ট্রোলকে ইনফর্ম করি এবং কন্ট্রোলের মাধ্যমে ফায়ার সার্ভিসকে ইনফর্ম করি। আমাদের উপরে টিম কাজ করতেছে, এরা নিচে নেমে আসলে আরো এলাবোরেটলি বলতে পারবো। আমরা আগুনের সূত্রপাতটা এখনো ফাইন্ড আউট করতে পারিনি, আমাদের ইনভেস্টিগেশন করা দরকার পড়বে। চট্টগ্রামের সদরঘাটে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর 4টায় লাগা ওই আগুনে বস্তির অন্তত 30টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সব মিলে দেখি যে কি এই রুমের থেকে আগুন লাগি পুরা জ্বলি যাইতে আছে, কোন রকম দৌড়ে বাইরে গেছে, কিচ্ছু লই বাইরে কেন। প্রায় সরকারি জায়গা ঘরে কোন রকম ডেরা বাসা বাঁধি এই 30-25-30টা পরিবার আছে। থেকে আগুন লাগছে, সেখানে কোনো মানুষ থাকে না, এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু হইতে পারে না। হয়তো আমাদেরকে এখানে উচ্ছেদ করার জন্য এটা করছে। এখানে নালার কাজ চলে, এখনো আমাদেরকে কিছু বলে নাই, বললে আমরা সরে যেতে আসিল। সর্বশেষ সম্বল সব শেষ আমাদের, যদি দেশের সরকার আমাদের বিপদে আগে আসে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো যে আমাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করে। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির একটি বাসা চুরির ঘটনায় মূল হোতা সহ চোর চক্রের 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব 2-এর একটি দল। তাদের কাছ থেকে চুরিতে ব্যবহৃত সরঞ্জামাদি এবং চুরিকৃত আলামত উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরেই মানুষের বাসার চুরি করে আসছিল এবং এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজারের সংবাদ সম্মেলনে বিস্তারিত র্যাব জানায়। শিশু লাবিবা ও লামিসার অপারেশন করা হবে আগামী সোমবার। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত চিকিৎসকদের দল এই অপারেশন করবে এবং এতে 10 থেকে 11 ঘন্টা সময় লাগতে পারে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা শিশু দুটির অপারেশন সফল হওয়ার আশাবাদ জানিয়েছেন। আরও জানিয়েছেন, এই অপারেশনের সব খরচ বহন করছে ডিএমসি এবং সমাজ কল্যাণ দপ্তর। পাশাপাশি অর্থ সহায়তাও দেওয়া হচ্ছে পরিবারটিকে। নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের একটি ক্লিনিকে 2019 সালের 15 এপ্রিল জন্ম হয় এই জোড়া শিশু লাবিবা আর লামিসার। এখানে চ্যালেঞ্জটুকু বিশেষ করে নার্ভের ব্যাপারটুকু, আমাদের এই যে মেরুরজ্জটা যেটা পায়ের দিকে যায় এবং এইটাকে যেহেতু একটুখানি একদম ফিউজ হয়ে আছে, এই জায়গাটুকু চ্যালেঞ্জ। সোশ্যাল ওয়েলফেয়ার থেকে সাহায্য করেছে, আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকেও বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেছি। তার যত পরীক্ষা আছে যেগুলো অত্যন্ত ব্যয়বহুল, সেগুলো সবকিছু শতকরা 100% ফ্রি করে দেওয়া হয়েছে। এদিকে আরেকটি ঘটনা আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে শিশুটিকে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই শিশুটিকে দেখলে কিন্তু কোনোভাবেই বোঝাই যাচ্ছে না যে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, কারণ বাস্তবতা অনেক ভিন্ন। রংপুর মহানগরীর ধাপ হাজিপাড়ার এই শিশু, যার নাম আজমাইন
নাফি নূর সার্থক এবং সে বিরল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা SMA রোগে আক্রান্ত এবং এর চিকিৎসা বাংলাদেশে নেই, দেশের বাইরে করতে হবে, খরচ হতে পারে 25 কোটি টাকারও বেশি। কক্সবাজারের রামু থেকে অপহৃত 4 শিক্ষার্থীকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব ও APBN। শুক্রবার সন্ধ্যা থেকে আলাদা অভিযানে তাদের উদ্ধার করা হয়। প্রথমে ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে কায়সারকে উদ্ধার করে র্যাব, অন্যদিকে APBN উদ্ধার করে জাহিদুল ও মিজানুরকে। তখনও নয়ন নামের অপর এক শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। পরে গভীর রাতে র্যাব তাকে উদ্ধার করলে অপহরণকারী চক্রের সদস্য বাতিঘর কটেজের কর্মচারী জাহাঙ্গীরকেও আটক করা হয়েছে। এই দুই খর্বাকৃতির মানুষ আলামিন এবং শাম্মী, বাড়ি তাদের পিরোজপুর সদরে। 22 বছরের আলামিনের উচ্চতা 44 ইঞ্চি, দেখতে পাচ্ছেন, দেখে হয়তো আন্দাজও করতে পারছেন যে শাম্মী 33 ইঞ্চি লম্বায়। বৃহস্পতিবার এই দুই পরিবারের আয়োজনে 4 হাত 1 হলো। বিবাহিত জীবনে সবার শুভকামনা চান তারা। আলামিন এই যে বিবাহ করছে এই জন্য আমরা সবাই খুশি, এদের জীবনটা অনেক সুখী হোক। বিবাহ করছে এরা যেন সবাই শান্তিতে থাকতে পারে, আপনারা দোয়া করেন। চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে 4 কোটি টাকা মূল্যের 1,33,630 পিস ইয়াবা সহ 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব। জানায়, কক্সবাজারে একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দিলেই বাসটি র্যাব চেকপোস্টের সামনে থামে। সময় বাস থেকে নেমে আটক 2 জন প্লাস্টিকের বস্তা নিয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেই র্যাব সদস্যরা তাদেরকে ধরে ফেলে এবং তল্লাশি করে 1,33,630 পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংগ্রহ করে পরবর্তীতে সেটি আবার চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে বলেও র্যাব জানায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কর্ণফুলী থানায় হস্তান্তর করেছে র্যাব। রামপালের আগে উৎপাদনে যেতে চায় চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি খাতে নির্মিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র SS পাওয়ার প্ল্যান্ট। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশ বান্ধব হবে, আর সেভাবেই নির্মাণ কাজ এগিয়ে চলছে। চুল্লি তৈরির পাশাপাশি সমান তালে সমুদ্রের উপরে জেটি এবং জাতীয় সঞ্চালন লাইনের নির্মাণ কাজও চলছে। আর সবকিছু ঠিক থাকলে আগামী বছরের আগস্টে বিদ্যুৎ উৎপাদনে যেতে চায় এটি। 2022 বাই আগস্টে আমরা দিতে পারবো। টোটাল 1320 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল প্রজেক্ট, মেগা প্রজেক্ট, যেটা পায়রা বান্দর, পায়রা, তারপর এমএসডি, ওইগুলি নিয়ে আমাদেরটা আমরা আশা করি ওদের আগে যাবো। তাহলে আপনি যে কয়লাটা যেটা বার্ন করছেন, কয়লার যে অ্যাশ, ওই অ্যাশটা আমরা ওখানে ট্র্যাপ করে ওইটাকে আমরা আলাদাভাবে আমরা সাইলোতে নিয়ে গিয়ে তারপর আমরা ওইটার ইউজ দেখব। ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করতে এবার কাজ শুরু করেছে মহানগরীর ফুটবল লীগ কমিটি, যেখানে আগের কমিটি থেকে শুরু করে আমূল পরিবর্তন আসছে মহানগরীর অধীনে থাকা প্রতিটি টুর্নামেন্টে। যমুনা টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে সব কথা নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান এবং বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। একই খেলার ফার্স্ট ডিভিশন যেমন খেলছে, সেকেন্ড ডিভিশন, তৃতীয়, একই প্লেয়ার 3টা লিগই খেলছে। হয়তো এটা বিভিন্ন সংঘ হয় বলে, তো এই জিনিসটা যাতে না হয়, যেন নতুন কিছু প্লেয়ার বা খেলোয়াড় বের হয়ে আসে, সেই জন্য আমাদের এই চিন্তা ভাবনাটুকু। ফেনী সরকার এক সময় শীর্ষস্থানীয় লিগ খেলতে, কিন্তু তারা যখন অবনমিত হয়ে গেল তখন তাদের অবস্থানটা কোথায় হবে এ নিয়ে একটা দোলাচল ছিল। তো সেই দোলাচল থেকে মুক্তি পেতে আসলে আমরা শুধু পায়োনিয়ারটাকে এবার ঢাকা কেন্দ্রিক করেছি। ইতালিয়ান লিগ ম্যাচে রাতে মাঠে নামবে ইউভেন্টাস। রাত 11টায় স্পেজিয়ার মুখোমুখি হবে এই ক্লাবটি। সব ধরনের ম্যাচে এর আগে মাত্র 3বার মুখোমুখি হয়েছে দুই দল, যার মধ্যে সবকটিতেই জয় পেয়েছে ইউভেন্টাস। লিগে টানা 3 ম্যাচ জয় পেয়েছে ম্যাক্স আলেগ্রির দল, কিন্তু এখনও সেরা ছন্দ থেকে অনেক পেছনে তুলে নেয় ক্লাবটি। দলের সেরা খেলোয়াড় ফেডেরিকো চিয়াসা লম্বা ইঞ্জুরিতে মাঠের বাইরে এবং সেই সাথে ইঞ্জুরিতে কুলেসেভস্কি, অ্যারন রামশি। দলের ব্রাজিলিয়ান তারকা ড্যানিয়েলোর খেলা নিয়েও শঙ্কা রয়েছে। শেন ওয়ার্ন ও গ্রেন ম্যাক্রার পরেই তৃতীয় অস্ট্রেলিয়া বোলার হিসেবে 400 উইকেটের এলিট ক্লাবে নাম লেখালেন নাথান লায়ন। ব্রিসবেন টেস্টে ডেভিড মালানকে ফিরিয়ে 400 উইকেটের মালিক হন স্পিনার। ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টের পরে প্রথম ইনিংসেই উইকেট শূন্য ছিলেন লায়ন, তবে দ্বিতীয় ইনিংসে 91 রান খরচায়
4 উইকেট তুলে নেন এই অজি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে 400 উইকেটের মাইলফলক স্পর্শ করা 17তম বোলার লায়ন। টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক 708 উইকেট নিয়ে শেন ওয়ার্ন আর গ্লেন ম্যাকগ্রার নামের পাশেই আছে 563 উইকেট। ক্রিকেটের মধ্য দিয়ে সমাধান হতে পারে ভারত পাকিস্তানের রাজনৈতিক সমস্যার। এক সাক্ষাৎকারে এমনটা বললেন পাকিস্তান ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ক্রিকেট পারে দুই দেশের বৈরী সম্পর্ককে ভালো অবস্থায় নিয়ে যেতে, এবং প্যাশনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ইমাদ। দুই দলের মুখোমুখি লড়াই এখন সীমাবদ্ধ হয়ে গেছে শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টে, আর রাজনৈতিক বিরোধের কারণে দুই দেশের দ্বিপাক্ষিক খেলা গত 8 বছর ধরেই বন্ধ। সবশেষ 2013 সালে ভারতের 2 টি20 এবং 3 ওয়ানডে সফরে গিয়েছিল পাকিস্তান, আর দুই দেশের মধ্যে শেষ টেস্ট ম্যাচটি হয় 2007 সালে। উইন্ডিজ দলের পাকিস্তান সফরের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে দেশটির সরকার। সফরে ক্যারিবিয়ানদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন 889 জন কমান্ডো, আর সেই সাথে সাদা পোশাকে উইন্ডিজ দলের নিরাপত্তায় কাজ করবেন বাহিনীর সদস্যরা। এছাড়াও উইন্ডিজ দলের নিরাপত্তার পরিকল্পনায় আছেন 46 জন সহকারী সুপারিনটেন্ডেন্ট। তাদের সাথে কাজ করবে 315 জন এনজিও, থাকবে 3822 জন কনস্টেবল, 50 জন নারী পুলিশ। সাইবার জালিয়াতির কবলে পড়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি। অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা খোয়া গেছে সচিন টেন্ডুলকারের এই ঘনিষ্ঠ বন্ধুর। বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে কাম্বলির কাছ থেকে সমস্ত তথ্য আদায় করে নেয় এক প্রতারক। এরপরে সাবেক এই ক্রিকেটারের অ্যাকাউন্ট থেকে 1,14,000 রুপি গায়েব হয়ে যায়, যা বাংলাদেশি মুদ্রায় 1,30,000 টাকার মতো। এদিকে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে স্থানীয় ব্যান্ডরা থানায় একটি অভিযোগও দায়ের করেন কাম্বলি। পরে ব্যাংক এবং সাইবার পুলিশের সহায়তায় পুরো টাকা ফেরত পেলেও প্রতারককে খুঁজে পাওয়া যায়নি। ডিয়েগো ম্যারাডোনার চুরি হয়ে যাওয়া ঘড়ি উদ্ধার হয়েছে ভারত থেকে। শনিবার সকালে বাংলাদেশি টাকার সেই 23 লাখ টাকা দামের ঘড়িটি উদ্ধার হয়েছে ভারতের আসাম থেকে। ঘড়িটি ছিল হ্যাভেলস ব্র্যান্ডের এবং দুবাই থেকে চুরি হয়ে যাওয়া এই ঘড়িটি ওয়াজিদ নামের এক ব্যক্তির কাছে পাওয়া গেছে, যিনি ছিলেন দুবাইয়ের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষী। তিনি সেটি চুরি করে পালিয়ে এসেছেন ভারতের আসামে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এক টুইটে আবার জানিয়েছেন, আন্তর্জাতিক সাহায্য নিয়ে আসাম দুবাই পুলিশ যৌথভাবে হ্যাভেলস ব্র্যান্ডের এই ঘড়িটি উদ্ধার করে। দেশের প্রথম মেট্রো রেলের প্রথম পর্যায়ের পরীক্ষামূলক চালানো শুরু হচ্ছে আগামীকাল থেকে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এই চলাচল হবে এবং 1 বছরের সব ধরনের প্রস্তুতি শেষ করে 2023 সালের ডিসেম্বরে এই অংশে মেট্রো চলবে যাত্রী নিয়ে। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে যানবাহনের ব্যবস্থা রাখা হবে এবং এরই মধ্যে ভাড়ার প্রস্তাবনা জমাও দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। মেট্রোর নিরাপত্তায় স্বতন্ত্র পুলিশ ফোর্স গঠনে 357 জনের জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। মেট্রো ট্রেন থেকে নেমেই আপনি বাস পাবেন, অথবা মেট্রো ট্রেনে উঠার জন্য এখানে আপনি সবসময় বিআরটিসির বাস পাবেন। সে বিষয়ে আমরা সহসাই একটা বিআরটিসির সাথে এমনি স্বাক্ষর করব। জনবল কম থাকায় যত্রতত্র গাড়ি থামানো এবং যাত্রী ওঠানামা রোধে সড়ক আইনের 47 ধারা যথাযথভাবে প্রয়োগ করতে পারছে না বিআরটিএ। সকালে বিমানবন্দর সড়কে বিআরটিএর সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধি কার্যক্রমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার কথা জানিয়ে বললেন, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স নিয়ে দীর্ঘদিনের যেই জটিলতা তৈরি হয়েছে তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। এ সময় যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেওয়া, রুট পারমিট না থাকায় নূরে মক্কার একটি বাস ড্যাম্পিংয়ে দেয়া হয়, জরিমানা করা হয় কয়েকটি বাসকে। বিআরটিএর মেসের সংখ্যা সারা বাংলাদেশে মাত্র 13টা পোস্ট আছে। এর মধ্যে আমরা 10-11 জনের বেশি আমাদের থাকে না বদলি টদলি সব চিন্তা করলে। জনবল বৃদ্ধির জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা লিখেছিলাম, আমাদের কিছু জনবল দিয়েছে। তো আমরা আশাবাদী আরও সামনেও আমরা আরও জনবল পাবো। পাবনায় ভাড়ারা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন। আরও 9 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ জানালো, নির্বাচন ঘিরে নৌকার প্রার্থী আবু সাইদের সাথে স্বতন্ত্রের সুলতান মাহমুদের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে চারা বটতলা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 প্রার্থীর অনুসারীরা। ইয়াসিন নামের একজন গুলিবিদ্ধ হয়, রাজশাহী মেডিকেলে পাঠানো হলে সেখানে তিনি মারা যান। এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে ময়মনসিংহের মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে 2 ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে, 2 জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। শুক্রবার সদর উপজেলার চরশিরতা নয়পাড়া গ্রামের এই ঘটনা।
সম্প্রতি এলাকার মসজিদের কমিটি নিয়ে দুপক্ষের বিরোধ দেখা দেয় এবং স্বজনদের অভিযোগ এরই জের ধরে রফিকুল ইসলামের উপরে হামলা চালায়। প্রতিপক্ষের লোকজন বাঁচাতে গেলে রফিকুলের ভাই শফিকুলকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে পুলিশ তাদেরকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় ভাইয়ের প্রাণ গেল। স্বজনরা জানিয়েছে, বৃহস্পতিবার লক্ষ্মীপুরের একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রাস্তায় আলম মিয়ার মা বোনদের দেখে কয়েকজন বখাটে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আলম মিয়ার উপরে বখাটেরা হামলা করে। লাঠি দিয়ে আলম মিয়ার মাথায় আঘাত করে তারা পালিয়ে যায়। আলমকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলম মিয়া। নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরের পীরগাছায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার একটি মাদ্রাসা মাঠে 5 শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক তোফায়েল গাজী। এ সময় তারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা এবং যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সোহাইল আহমদ, নিজামউদ্দিন আল আদনান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নুরুল ইসলাম বাবুলের স্মৃতিচারণ করেন অতিথিরা। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহেব আমৃত্যু যেমন দেশ, মাটি, মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন, পরবর্তীতে তার অনুপস্থিতিতে আজকে নুরুল ইসলাম সাহেবের যে স্বপ্ন, সাধনা, আশা, মানুষের মুখে হাসি ফুটানো, আর্থসামাজিক উন্নয়ন, সেই ধারাবাহিকতায় নুরুল ইসলাম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। কম্বল পাইলেন একটা, আল্লাহ দেয় তাক জান্নাতবাসী করুক। গ্রুপের মালিক নুরুল ইসলাম আল্লাহ তাক ভালো করুক, খেয়াল তারাস করুক, তাক আল্লাহ জান্নাতবাসী করুক। নানা আয়োজনে উদযাপিত হলো বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশন BAGM এর 1 বছর পূর্তির অনুষ্ঠান। যমুনা ফিউচার পার্কের নবাব হলে এই আয়োজনে গার্মেন্টস সেক্টরের সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। শুক্রবার বিকেল থেকে রাত 9টা পর্যন্ত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন সভাপতি মোহাম্মদ ফারুক হাসান। তিনি বলেছেন, উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছে অ্যাপারেল সেক্টরের। অ্যাপারেল ম্যানেজার জেনারেলদের এই একাগ্রতা এবং নিষ্ঠার সাথে কাজ করার তৈরি পোশাক শিল্প চাওয়ার চেয়েও এগিয়েছে বেশি। এ সময় BKME এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতিম BAGM এর সাফল্য কামনা করেন। আমাদের যে ক্যাপাবিলিটি আছে, অ্যাডাপ্টেবিলিটি আছে, সেইগুলো থেকে আমরা আরো নেতৃত্ব দিব। আরো বিভিন্ন কোম্পানির এখানে রিপ্রেজেন্ট করবে, বাইং হাউসে রিপ্রেজেন্ট করবে এবং আমাদের এক্সপোর্টকে আমরা বাড়াতে পারবো। আমরা উদ্যোক্তারা প্রতিষ্ঠান তৈরি করে আপনাদের হাতে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। আজকে এই সেক্টর যে এই পর্যায়ে আসছে, এটার এই কৃতিত্ব কিন্তু আপনারা যারা বসে আছেন আপনারাই। বস্ত্র খাতে যারাই থাকবে তাদের জন্য যমুনা গ্রুপে কর্মসংস্থান সহ পাশাপাশি নেতৃত্ব দেওয়ার যে পজিশনগুলো সেগুলো সহ বিভিন্ন যে আনন্দ আয়োজন এবং আমাদের কনসার্টগুলো আছে সেখানে অগ্রাধিকার থাকবে। যুক্তরাষ্ট্রের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 40 বছরে সর্বোচ্চ দাঁড়িয়েছে। মার্কিন শ্রম বিভাগ বলছে, করোনা মহামারীর কারণে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি, যার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ প্রায় সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ভোক্তা মূল্য সূচক বেড়েছে 6.8%, যা 1982 সালের জুনের পরে সর্বোচ্চ। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে পেট্রোলের মূল্য, যা 6.1%। এরপরে বেড়েছে ইউজড কার, বাড়ি ভাড়া এবং খাবারের দাম। মুদ্রাস্ফীতি সামাল দিতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গঠন করা হচ্ছে বিশেষ তহবিল। কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি খাতের অর্থায়ন বন্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার এই ঘোষণা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে সরকারি সংস্থাগুলোকে দেশের বাইরের জ্বালানি খাতে অর্থায়ন বন্ধের জরুরি নির্দেশনাও দিয়েছে বাইডেন প্রশাসন। মূলত দূষণমুক্ত জ্বালানি ব্যবহার, কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনা, এ সম্পর্কিত প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করতে এমন উদ্যোগ সরকারের। তবে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে বিনিয়োগ অব্যাহত থাকবে। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণের পক্ষে রায় দিয়েছে ব্রিটিশ হাইকোর্ট। তবে এ রায় নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারবেন তিনি। এরই মধ্যে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানালেন তার সহযোগী স্টেলা মোরেস।
এর আগে সাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করে রায় দেয় ব্রিটেনের নিম্ন আদালত। এরপরে উচ্চ আদালতে আপিল করে যুক্তরাষ্ট্র। আদালতের রায় কার্যকর হলে শিগগিরই সাঞ্জকে মার্কিন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। মার্কিন নাগরিক না হলেও নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ভোট দিতে পারবেন অভিবাসীরা। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে। ওখানে এতে বলা হয়েছে যারা পরিবারের সাথে শিশুকালে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এবং গ্রিন কার্ড রয়েছে তারা ভোট দিতে পারবেন, তবে কমপক্ষে নিউ ইয়র্কে 30 দিন থাকার প্রমাণ দেখাতে হবে। পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি। এদিন 33/14 এই ভোটে বিলটি পাশ হয়। তথ্য বলছে শহরটিতে কমপক্ষে 8 লাখ ভোটার রয়েছে যারা এই সুবিধার আওতায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। সারা দেশে ভিটামিন A+ ক্যাম্পেইন শুরু হয়েছে। 4 দিনের এই কর্মসূচি 14 ডিসেম্বর পর্যন্ত চলবে। সারা দেশের প্রায় 1,20,000 কেন্দ্রে এই ক্যাম্পেইন চলছে। 6 থেকে 11 মাস বয়সী প্রায় 23 লাখ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, আর 12 থেকে 59 মাস বয়সী 1,87,00,000 শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তবে করোনার কারণে এবার বাস এবং রেল স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ কেন্দ্রের কার্যক্রম নেই। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের উন্নত সম্পর্কে যারা লজ্জা পান তারা মুক্তিযুদ্ধ বিরোধীদের প্ররোচনা দেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গৌরবের, এমন মন্তব্য তার। জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি আয়োজিত অনুষ্ঠানে এমন কথা বলেছেন সাবেক মন্ত্রী আমু। আরও বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরা ভারতের সাথে দেশের সম্পর্ক খাটো করে দেখে, অথচ স্বাধীনতার সময় নিঃস্বার্থে ভারতীয় সেনারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। শুধু তাই নয়, পশ্চিমা দেশগুলোর সাথে কূটনৈতিকভাবে ব্যাপক সহায়তাও হয়েছে। আর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বললেন, বাংলাদেশ ভারত ভাই বোনের মতো সম্পর্ক, তাই এদেশের উন্নতিতে ভারত সবচেয়ে বেশি খুশি হয়, গৌরব বোধ করে। অনেকে আমরা লজ্জা পাই ভারতের সাথে বন্ধুত্বের কথা বলতে। কেন? বিপদে যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল, এখানে তো লজ্জা রাগ থাকার কিছু নাই। এটা তো সত্যি ঐতিহাসিক ঘটনা। We in India are proud of your success. We will always be proud of your success because you are our brothers and sisters, and your success is of material consequence to us. রাজধানীর বনানীতে বিমানবন্দর সড়কে বেপরোয়া রেসিংকালে মার্সিডিজ বেঞ্চের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ 5 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানালেন, রাত 12টার দিকে প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে আরেক গাড়ির সাথে রেসিং করে এবং ওই সময় দুর্ঘটনাটি ঘটে। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে মাদক ও যৌন উত্তেজক দ্রব্য উদ্ধার হয়। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বনানী থানায় একজনকে সোপর্দ করেছে। চালানো কাটতে পারে না, পিছন দিয়ে দাম করে মারিয়ে দিয়েছে। গাড়ি থামাইয়া পরে এই গাড়ি যাত্রী বাইর করলাম, ড্রাইভার বাইর করলাম, বাইর করে লগ মেডিকেল পাঠাইছি। 6 জন যাত্রী, তার ভিতরে 5 জন হাসপাতালে গেছে। ড্রাইভার কোন দিক দিয়ে বাইরে গেছে আমি জানি, আমি কিন্তু গাড়ির সাথে পোল্ট্রি খেতেছি। পোল্ট্রি খাওয়ার পরে তখন গাড়ি যখন আটকেছে, তখন আমি দেখি আমাকে দরজার বাইরে। ঘটনা দুজনে আসতে ছিল পাশাপাশি, এটা দ্রুত বিক্রেতা আসতেছিল, এটার উপরে লাগিয়ে দিচ্ছে সিএনজি, মূলত প্রাইভেট গাড়ির দূর। আপনাদেরকে বদলে যাওয়া এক জনপদের গল্প জানাতে চাই, কারণ এখানে রাতে দিনে কান ফাটানো শব্দে মানুষ শান্তিতে ঘুমাতে পারত না। ভয়ঙ্কর পরিবেশ দূষণে নানা ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছিল, এমনকি ভূমিদস্যুদের হাতে বিলীন হতে চলেছিল ফসলের জমি। শেষ পর্যন্ত প্রশাসনের শক্ত অবস্থানে ভূমিক্ষেকরা পিছু হটেছে, আগ্রাসন বন্ধ হয়, সেখানে এখন শান্তির সুবাতাস। উত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ার কথাই বলছি। পাথর উত্তোলন এবং ব্যবসায় যারা জড়িত ছিলেন তাদের পুনর্বাসন জরুরি বলেই মনে করেন অনেকে, এবং এটি না হলে শান্ত নির্মল এই পরিবেশ আবারও হুমকিতে পড়তে পারে। জমি অনেক নষ্ট করে দিত, তাতে প্রশাসন মনে করেন যে এটা খুব ভালো কাম করছে। ডেজার হলো বড় ডেজার, যেটা 6 সিলিন্ডার 4 সিলিন্ডার বলে। আমরা তো একটা মেশিন তৈরি। অবৈধ কাজকে আপনি আনএমপ্লয়মেন্টের কথা বলে বা বেকারত্বের কথা বলে সেটাকে কিন্তু বৈধ করা আসলে ঠিক না। ঠাকুরগাঁওয়ে সার নিয়ে কারসাজি চলছে। কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। এতে করে বিপাকে পড়েছে চাষিরা আবাদ নিয়ে। খুচরা বিক্রেতারা এর দায় চাপাচ্ছে ডিলারদের উপর, আর ডিলাররা দাবি করছে যে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম।
যদিও দ্রুতই সংকট কেটে যাবে বলেও তাদের দাবি। আর কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। বেশি দামে সার বিক্রির জন্য এরই মধ্যে 4 ব্যবসায়ীকে জেল এবং অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজকে আমার আলু মাটি দেওয়ার কথা, দোকানে গেলাম, দোকানে বলতেছে পটাশ সার নাই। টিএসপির বস্তা 12 টাকার বস্তা নিচে 2000 টাকা, তাও পাই না, তাও আগে কিনে রাখছি টাকা দিয়ে। সার এবং কীটনাশক অন্যান্য সব জিনিসপত্রের দাম ডবল দাম দিয়ে কিনতে হচ্ছে এবং ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এবার প্লান্টেশনটা একটু লেট, যার কারণে পাইতে হয়তো একটু 2-1 দিন দেরি হচ্ছে। কিছু কিছু ব্যবসায়ী এটা হলো বিভিন্ন ক্রাইসিস দেখিয়ে এটা বেশি দাম নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা যদি কোনো অভিযোগ সুনির্দিষ্ট পেয়ে যাই যে কোনো ডিলার বা কোনো ব্যবসায়ী সার বেশি দামে কৃষকের নিকট বিক্রয় করছেন, তাহলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল বাংলাদেশকে ডিজিটাল করার অঙ্গীকার। আর সেই লক্ষ্যে রাজশাহীতে গড়ে উঠেছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। আর সেখানে নবীন আইটি উদ্যোক্তারা নানা সুবিধা পাচ্ছেন, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। ভবিষ্যতে 64 জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনাও আছে সরকারের। ইনকিউবেশন সেন্টারটির পাশেই রাজশাহীতে গড়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার এই ঘটনা বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্তৃপক্ষ বলল, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নাবলুসের দক্ষিণাঞ্চলে বিক্ষোভ করছিলেন ফিলিস্তিনিরা। তাদের উপর নির্বিচারে গুলি শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনিরাও পাল্টা পাথর ছোড়ে এবং তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়া হয়। এক পর্যায়ে গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়। এদিকে গাজা উপত্যকা দখলে প্রাচীর নির্মাণ শেষ করেছে ইসরায়েল। এই উপত্যকাটির সীমান্তে 65 কিলোমিটার এলাকা জুড়ে লোহার প্রাচীর তারা নির্মাণ করেছে। যুক্তরাষ্ট্র থেকে 64টি সর্বাধুনিক F-35 যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। শুক্রবার প্রায় $9.5 বিলিয়ন বিপুল এই যুদ্ধাস্ত্র কেনার ঘোষণা দেয় দেশটির সরকার। মূলত সামরিক শক্তি বাড়ানোর লক্ষ্যে এই যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত প্রশাসনের। বহরের পুরনো F-A-18 যুদ্ধ বিমানের স্থলে যুক্ত করা হচ্ছে লকহিড মার্টিনের সবচেয়ে শক্তিধর এই ফাইটার জেট। এর মধ্যে সকল চুক্তিও সম্পন্ন হয়েছে, যার ফলে বিশ্বের 14তম দেশ হিসেবে F-35 এর মালিক হতে যাচ্ছে ফিনল্যান্ড। ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার হাজার হাজার একর বনভূমি। বুধবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যে আগুন ছড়িয়ে পড়ে, যার মধ্যে প্রায় 12,000 একর বনভূমি পুড়ে গেছে। গোটা এলাকায় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পর্যটকদের উপরে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে 1.5 শতাধিক ফায়ার সার্ভিস কর্মী। তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, যার ফলে বন্যপ্রাণীর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই দাবানল আরও ছড়ানোর আশঙ্কাও করা হচ্ছে। বনভূমিতে আকস্মিক আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ বলছে বহু হতাহত হয়েছে এই ঘটনায়। শুক্রবার লেবাননের বুর্জ আল শেমালি শরণার্থী ক্যাম্পে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ক্যাম্পের ভেতরে থাকা হামাসের একটি অস্ত্র গুদামে বিস্ফোরণটি হয়। নিরাপত্তা বাহিনীটিকে এই ঘটনা তদন্তের নির্দেশনাও দেওয়া হয়েছে, যদিও ফিলিস্তিনি গণমাধ্যম বলছে যে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ এমন দুর্ঘটনা। আর এই ছিল আমার কাছে আজকের সব খবরের সব আপডেট। এতক্ষণ আপনারা সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।